নমস্কার চাষী বন্ধু, নমস্কার আমার সকল দর্শক বৃন্দদেরকে আজকের একটা নতুন ভিডিওয় অনেক অনেক স্বাগত জানাই। এখন বর্তমানে আপনারা যারা বড় ধানের বীজতলা তৈরি করেছেন, আমি প্রথম 10 দিনের পরিচর্যার কথা বলেছিলাম, আর আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি এই 10 থেকে 11 দিন থেকে আমাদের হচ্ছে 20 থেকে 25 দিন, এই সময়টার মধ্যে আমরা কোন পরিচর্যা করব যাতে আমাদের বীজতলাটা সুস্থ সবল এবং সুন্দরভাবে বেড়ে ওঠে, বীজতলা যাতে ভালো থাকে, কোনো রকম রোগ না থাকে, বা যদি আমাদের বীজতলায় কোনো রকম আমরা রোগ দেখতে পাচ্ছি, হয়তো কোথাও চাকচাক হয়ে বসে যাচ্ছে বা কোনো বীজে কিন্তু বার বৃদ্ধি নেই, বীজে আমরা কেমন খাবার দেব, এই বিষয়গুলো আজকের ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে, সম্পূর্ণ দেখবেন। আমি এটুকু বলতে পারি যে আপনাদেরকে আর ইউটিউবে বা কোথাও অন্য কারোর কাছে এ বিষয়ে জানতে হবে না, কমপ্লিট ডিটেলস আপনাদেরকে আজকে বুঝিয়ে দেবো। তো চাষী বন্ধু, প্রথমে দেখুন, আমরা এই বোরো ধানের বীজতলা তৈরি করেছি, সমস্ত বিষয় খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এরপরে হচ্ছে এই সময়টা এখন দেখছেন প্রচন্ড ঠান্ডা এবং এই শীতের কারণে কিন্তু আমাদের বোরো ধানের বীজে একটা বিরাট প্রবলেম দেখা যায়, সেটা হচ্ছে কোল্ড ইনজুরি। রোগটার নাম কোল্ড ইনজুরি বলে আমরা অনেকে চিনি বা অনেকে জানি না। আমরা কিন্তু লাল হওয়া দেখলেই ছত্রাকনাশক স্প্রে করে দিই এবং জিনিসটা কেটেও যায় পরবর্তীকালে। বিষয়টা সঠিকভাবে যদি আপনাদেরকে আমি বোঝাতে যাই, তাহলে আমার কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লাগবে। সময়টা যদি আপনারা দিতে পারেন, নিশ্চয়ই গ্যারান্টি দিচ্ছে আপনারা রোগটা জেনে যাবেন, বা কোনটা রোগ নয়, কোনটা কি করলে এই লাল ভাবটা হবে না বা কেটে যাবে থাকলেও, বীজের বৃদ্ধিটা কিভাবে বাড়াবেন, বা হচ্ছে কি চাপান সার ব্যবহার করবেন যাতে বীজটা সঠিকভাবে বেড়ে ওঠে, কতটা পরিমাণে, এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো আপনাদের সঙ্গে খুব ডিটেলসে আজকে কিন্তু আলোচনা করব, তাই ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা। চাষী বন্ধু, প্রথমে আমরা আলোচনা করব প্রথম সমস্যাটা নিয়ে, যেটা হচ্ছে এখন প্রচন্ড ঠান্ডা। আর এই প্রচন্ড ঠান্ডার জন্য কি হচ্ছে না, ধানের দেখবেন ডগার দিকে কি হচ্ছে, শিশির বসছে। শিশিরের যে ছোট যে শিশিরের কণা, সেটা কিন্তু ডগার দিকে দেখবেন প্রত্যেকটা ধানের বীজের ডগায় কিন্তু শিশির বসে আছে। এর ফলে কি হচ্ছে, ধানে কিন্তু আর প্রচন্ড ঠান্ডাও রয়েছে, সেই কারণে কি হয়, ডগাটা দেখছেন একটুখানি করে পুড়ে যাচ্ছে, লাল বা একটু হলদে ভাব বা একটু অরেঞ্জ কালার যেটাকে বলে, এইভাবে কিন্তু বীজটা পুড়ে পুড়ে যাচ্ছে। এবং এই জিনিসটা হচ্ছে একটা গোল চাকচাক হয়ে হচ্ছে, বা কোথাও কোথাও দেখছেন গোটা জমি জুড়ে কিন্তু ডগাগুলো সব পুড়ে গেছে, এই সমস্যাটা হচ্ছে। বা অনেকের এখনো হয়নি, কি করলে এটা পরবর্তীকালে হবেও না, সেটাও আজকে আলোচনা করছি। যাদের এই অবস্থাটা হয়েছে তারা কি করবেন, খুব সম্ভবত চেষ্টা করুন, যদি পারেন জমিতে ছাই ছড়িয়ে দিন। ছাই ছড়িয়ে দিলে কি হবে, ছাইয়ে একটা কিন্তু গরম ভাব তৈরি করে রাখে এবং শিকড়টা মেলতেও সাহায্য করে, অনেক কাজ ছাই ছড়াতে পারেন। দ্বিতীয় সমাধান হচ্ছে, এই যে প্রত্যেক দিন কি করুন, 2 মাথা থেকে 2জন দড়ি নিন, দড়ি নিয়ে বীজতলার কিন্তু 2 মাথা থেকে 2টো দড়ি নিয়ে টানতে থাকুন। টানতে থাকলে কি হবে, উপরের যে ডগার শিশিরটা, সেটা দড়ির মাধ্যমে কি হবে, ঝরে যাবে, দড়ির মাধ্যমে কিন্তু ঝরে যাবে। দড়ি যখনই টানবেন, ডগার উপরে যখনই দড়িটা পড়বে, ওই শিশিরটা ঝরে যাবে। ফলস্বরূপ কি হবে, যাদের জমিতে এখনো অবধি এই রোগটা নেই বা এই সমস্যাটা নেই, সেটা কিন্তু কেটে যাবে বা আসবে না। যাদের রয়েছে তাদের কিন্তু এটার জন্য কোনো রকম ওষুধের প্রয়োজন হয় না। যদি এটা কোল্ড ইনজুরির জন্য হয় বা খুব ঠান্ডার জন্য হয়ে থাকে, কি করে বুঝবেন, এটা কিন্তু ডগাটা লাল হবে। আর এটার জন্য ওষুধ প্রয়োজন হয় না, শুধুমাত্র কি প্রয়োজন হয় না, আপনার জমিতে খাবার যেন ঠিকঠাক থাকে বা শিকড়টা যেন ঠিকঠাক বৃদ্ধিটা থাকে। পরবর্তীকালে একটুখানি হালকা দোহিয়ালি গরম বা একটু হালকা শীতটা যখনই কমে যাবে, বীজটা আবার কিন্তু ঠিক হয়ে যাবে বা সবুজ হয়ে কিন্তু আবার সুন্দরভাবে পাতা মেলতে থাকবে। তো এই সমস্যাটা যাদের, তারা আমরা কি করব, তারা আমরা কিন্তু হয় ছাই দেবো জমিতে, না হয় আমরা কিন্তু দড়ি দিয়ে টেনে উপরে শিশিরটা ঝরিয়ে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে সমাধান। এছাড়াও কি করবো, এই সময় আমরা কিন্তু জমিতে প্রত্যেক দিন জল দেব এবং জল কিন্তু কেটে কিছুটা করে বেরো করে দেবো, একদম খুব সুন্দরভাবে কিন্তু পরিচর্যাটা আমাদেরকে চালাতে হবে। একদম যে ডগা অবধি জলে চুবিয়ে রাখবো প্রত্যেক দিন, এমনটা কিন্তু নয়, এমনটা করবো না আমরা। বিকালের দিকে ফুল জল ভরে দেবো, সকালে কিন্তু হাফ জল, সকালের দিকে কিন্তু অর্ধেক জলটা কাটিয়ে দেবো, যেন ডগাটা বেরিয়ে থাকে। এই কাজটা আমরা প্রত্যেক দিন করবো। এরপরে হচ্ছে, যাদের দেখছেন ছত্রাকজনিত কারণে হয়েছে, আর ছত্রাকজনিত কিভাবে বুঝবেন, গোড়াটা কিন্তু কালো হয়ে পচে যাবে। অনেক সময় কি হয়, গোড়াটা হালকা একটু বাদামি স্পট দেখা যায়। গোড়ার যে নিচের যে দুটো পাতা দেখবেন, প্রথম যে পাতা দুটো বেরিয়েছিল গোড়ার, সেই গোড়ার পাতাগুলো কিন্তু একটু হালকা হলুদ বা লাল বর্ণ ধারণ করবে, একটুখানি মনে হবে যেন হলুদ হয়ে যাচ্ছে নিচের দিকের পাতাটা। উপরের দিকের ডগাটাও হতে পারে, নিচের দিকেরটাও হতে পারে। এই অবস্থা যখন দেখবেন, এটা কিন্তু
দেখবেন গোটা জমিতে দেখতে পাবেন না, এটা কিছুটা কিছুটা করে জায়গায় দেখতে পাবেন, বা হয়তো পার্টিকুলার একটা এলাকায় আপনার গোটা বীজতলার পার্টিকুলার একটা অংশে এটা দেখতে পাবেন। তখনই বুঝে যাবেন এই জিনিসটা কিন্তু ছত্রাকের জন্য হয়েছে। আর এই সময় আপনাকে কিন্তু খুব ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যদি আপনার জমিতে এই রোগটা না এসে থাকে তাহলেও ব্যবহার করতে হবে, যদি এসে থাকে তাহলেও ব্যবহার করতে হবে। না এসে থাকলে যদি ওষুধ দিয়ে রাখেন এটা কিন্তু আর হবে না বা আসবে না। এই লাল হয়ে যাওয়া, বীজতলা লাল হয়ে যাওয়া বিরাট একটা সমস্যা। তাই আমরা এই সময় কি করব, একটা ভালো ছত্রাকনাশক ব্যবহার করব। কি ব্যবহার করব সেটা হচ্ছে প্রথম কথা বা মেন প্রশ্ন। চাষি বন্ধু দেখুন, এই সময় আমরা ব্যবহার করতে পারি হচ্ছে ব্যাভিস্টিন। ব্যাভিস্টিনের মধ্যে কি রয়েছে, কার্বেন্ডাজিম 50%। এর সঙ্গে আমরা কি ব্যবহার করবো, এর সঙ্গে আমরা ব্যবহার করবো হচ্ছে হিউমিক অ্যাসিড। আপনার দেখবেন 6 গ্রাম কি 5 গ্রামের একটা পাতা পাওয়া যায়, সেই 1 পাউচ মতো দিয়ে দেবেন। অথবা যদি যারা লিকুইড ব্যবহার করছেন তারা 20 থেকে 25 ml ব্যবহার করবেন প্রতি 15 লিটার জলে। আর ব্যাভিস্টিনটা 1 পাতা ব্যবহার করবেন, দেখবেন পাউচ পাওয়া যায়। আর যারা পাউচ পাচ্ছেন না, যারা বড় ফাইল কিনছেন, তারা কিন্তু খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 30 গ্রাম ব্যবহার করবেন। 30 গ্রামের বেশি কিন্তু দেবেন না। 50 গ্রাম যদিও দোকানদার বলে থাকবে, 50 গ্রাম কিন্তু দেবেন না, তাহলে বীজের বৃদ্ধিটা অনেকটা থেমে যাবে। এটা কিন্তু খুব হাই টেম্পার ওষুধের ডোজ হয়ে যাবে। আর এর বিকল্প কি রয়েছে, এর চেয়ে ভালো কি রয়েছে, এর চেয়ে ভালোও রয়েছে, কিন্তু এর চেয়ে ভালো হচ্ছে অ্যামিস্টার টপ। বুঝছেন, অ্যামিস্টার টপ। যাদের রোগ লাগেনি তারা আপনারা শুধুমাত্র অ্যামিস্টার ব্যবহার করবেন, সিনজেন্টার অ্যামিস্টার টপ দেওয়ার প্রয়োজন নেই। অ্যামিস্টার দেবেন যার মধ্যে শুধুমাত্র আপনার কি রয়েছে না, অ্যাজক্সিস্ট্রোবিন রয়েছে, সেটা হচ্ছে অ্যামিস্টারের মধ্যে। যাদের রোগ লেগে গেছে তারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। বুঝতে পারলেন, যাদের লাগেনি তারা অ্যামিস্টার, যাদের লেগেছে বা যাদের পাতাটা দেখছেন হলুদ হচ্ছে, ডগাটা লাল হচ্ছে, পুড়ে যাচ্ছে, তারা কিন্তু আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করবেন। কতটা আপনারা ব্যবহার করবেন, কিন্তু 20 ml, অ্যাটলিস্ট 20 ml। রোগের প্রকোপ বেশি দেখলে 20 ml ব্যবহার করতেই হবে। আর নর্মালি কোম্পানি বলছে 15 ml দিলেই হবে। যদি আপনি অ্যাডভান্স আগে থেকে দিচ্ছেন রোগ লাগার আগে, তাহলে 15 ml দিলেও কাজ হয়ে যায়। এই হচ্ছে ছত্রাকজনিত সমস্যা। এরপরে হচ্ছে এই সময় আর একটা পাতা পোড়া রোগ আসে বা আর একটা সমস্যা দেখা যায়, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াল আপনার পাতা পোড়া রোগটা। সেইটা আলুতেও আসে, আমাদের কিন্তু ধানেও আসে। তো ধানের বীজতলে আমরা কি ব্যবহার করবো, এই সময় কিন্তু প্লান্টোমাইসিন দেবো 8 গ্রাম করে প্রতি 15 লিটার জলে। এই যে ওষুধগুলো বললাম আপনারা ব্যাভিস্টিনের সঙ্গে মিশিয়েও দিতে পারেন বা আলাদা করেও দিতে পারেন। আমি বলবো একসাথে সবগুলোকে মিশিয়ে কম্পোজিশন তৈরি করে দিন, আলাদা আলাদা করে মিশিয়ে কিন্তু একটা ড্রামে ঢালুন, ঢেলে স্প্রে করে দিন, কিচ্ছু সমস্যা হবে না, ওষুধ কেটেও যাবে না, 100% কাজই পাবেন। তো অনেকে আমরা কিন্তু প্লান্টোমাইসিনের দাম বেশি বলে আমরা স্ট্রেপ্টোমাইসিনের দিকে যাই, এবং স্ট্রেপ্টোমাইসিন আমরা ব্যবহার করতেই পারি। কতটা ব্যবহার করব, আমরা কিন্তু প্রতি আপনার 6 গ্রামের একটা পাউচ পাওয়া যায়, ওটা 4 ড্রাম করা যাবে জল। বুঝতে পেরেছেন, 4 ড্রাম মানে হচ্ছে 15 60 লিটার জলের জন্য 6 গ্রাম। সেই রেশিওতেই আমরা কিন্তু ব্যবহার করব। যদি দেখছি আমাদের পাতা লাল হয়ে আছে জমিতে, তাহলে কিন্তু আমরা এটা 30 লিটার জলের জন্য ওই 6 গ্রামের পাউচটা ব্যবহার করব। মানে আমাদের যাদের 15-16 লিটারের ড্রাম আছে বা স্প্রেয়ার মেশিন আছে, আমরা কিন্তু 3 গ্রাম দেবো তখন, যখন রোগ লাগবে না 1.5 গ্রাম, যখন রোগ লেগে যাবে তখন আমরা 3 গ্রাম ব্যবহার করব। ওই আপনার ব্যাভিস্টিনের সঙ্গেই মিশিয়ে দিতে পারি, অথবা অ্যামিস্টার টপ বা অ্যামিস্টারের সঙ্গেই মিশিয়ে দিতে পারি। এছাড়াও আরো অনেক ওষুধ রয়েছে ছত্রাকনাশক, যে কোনো কোম্পানির যেটাই পাবেন ব্যবহার করতে পারেন। বেটার হয় আপনারা ভালো কোম্পানির, ভালো ব্র্যান্ডের যদি ব্যবহার করেন, তার কাজই কিন্তু আলাদা হয়। এরপরে হচ্ছে আমাদের এই সময় আমরা যারা কোল্ড ইনজুরি দেখছি, তারা কি ব্যবহার করব, ওষুধ কি ব্যবহার করব। অবশ্যই আমরা অ্যাডভান্স ওষুধ দিয়েই রাখবো। কোল্ড ইনজুরি হোক চাই ছত্রাক ইনজুরি হোক, আমরা কিন্তু আগে থেকে ওষুধ ব্যবহার করব, অ্যাডভান্স দেবো। অ্যাডভান্স দিয়ে রাখলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। আচ্ছা, এই সমস্ত ওষুধের সঙ্গে আমরা আর একটা জিনিস ব্যবহার করব, যেটা হচ্ছে আপনাদেরকে আমি বলেছিলাম, যাদের শিকড়টা কম বেড়েছে বা যাদের গাছ বাড়তে চাইছে না, তাদের জন্য একটা টিপস। সেটা হচ্ছে এই যে স্প্রেটা আমরা দিচ্ছি এখন, এর সঙ্গে আমরা মেশাবো হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড যদি লিকুইড হয় 20 ml, আর যদি আপনার পাউচ হয় তাহলে কিন্তু 6 গ্রাম দিলেই কি হবে, হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিডের মিশ্রণ যদি আপনি স্প্রে করেন, দেখবেন শিকড় খুব দ্রুত বাড়ছে। আবার যখন দেখবেন বীজটা রোয়ানোর জন্য যখন বীজ টানবেন না, শিকড় দেখবেন বড় বড়, যে কোনো একটা জায়গায় দিয়ে একটু টেস্ট করতেও পারেন, বা আমার কথা শুনে বিশ্বাস করে সম্পূর্ণ বীজতলাতেই দিতে পারেন। হিউমিক অ্যাসিড দিলে বীজের বার বৃদ্ধি কিন্তু চরম হয়। মাটিতে যে পরিমাণ খাবারটা রয়েছে সম্পূর্ণটা হিউমিক অ্যাসিড কি করে, শিকড়টা বাড়িয়ে দিয়ে তুলে নেওয়ার চেষ্টা করে। এরপরে হচ্ছে যাদের বীজ এই কোল্ড ইনজুরি বা এই যে হচ্ছে ছত্রাকজনিত কারণের জন্য বসে গেছে, বাড়ছে না, বীজের বৃদ্ধি হচ্ছে না, তারা আমরা কি করব, তারা আমরা এই স্প্রেটা করার ঠিক 3 দিন পরে লক্ষ্য করব যে হ্যাঁ, নতুন যে পাতাটা গজাচ্ছে বা ধানের যে পাতার ডগাটা, সেটা ঠিক হয়েছে কিনা। যখনই দেখব রোগটা সেরে গেছে, জমিটা একদম সুস্থ মনে হচ্ছে, সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এখানে ব্যবহার করব হচ্ছে ইউরিয়া। কতটা দেব, 1
কেজি দেবো কিন্তু প্রতি 1 কাঠা জমিতে। মানে আমরা যদি 10 কাঠা বীজ ফেলে আছি বা বীজ ফেলেছি, সেক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট 10 কেজি কিন্তু ইউরিয়া দেবো। বুঝতে পেরেছেন? ইউরিয়া বৃদ্ধিটা চরম কিন্তু হবে, এবং যেহেতু হিউমিক দিয়েছেন, আপনি ছত্রাকনাশক দিয়েছেন, গাছার কোনো রকম রোগ থাকবে না, গাছটা খুব সুন্দরভাবে আপনার চারার বৃদ্ধিটা কিন্তু দেখতে পাবেন। যারা আমরা ইউরিয়া দিতে চাইছি না, আমরা অনেকে ইউরিয়াকে মানে হেট করি বা ঘৃণা করি, ইউরিয়া দিতে চাই না, আপনারা তারা কিন্তু যদি এই সমস্যা দেখতে পাচ্ছেন অবশ্যই ইউরিয়াটা দেবেন। আর তার সঙ্গে যারা ইউরিয়ার বিকল্প কিছু চাইছেন, আপনারা কিন্তু 14-35-14 অথবা এনপিকে 10-26-26ও দিতে পারেন তার পরিবর্তে, ওটাও কিন্তু ব্যাপক কাজ দেবে আর তুলনামূলক ইউরিয়ার চেয়ে ভালো কাজ দেবে, এবং সেখানে কিন্তু আপনার গাছের বৃদ্ধিটা আরো ভালো দেখতে পাবেন 10-26-26 দিলে। ইউরিয়া দিয়েও কাজ হয়ে যাবে, না যদি দিতে চান আপনারা 10-26 দিয়েও কাজ হয়ে যাবে, সেটা চয়েসটা আপনার উপরে, আপনাকেই ছাড়লাম আপনি কি দেবেন সেটা আপনার উপরে, কাঠা কেজি দেবেন যেটাই দেবেন। আর অবশ্যই বীজটা আপনারা কিন্তু খুব অল্প দিনের বীজে জমিতে খুব তাড়াতাড়ি রোপণ করে দেবেন, তাতে ফলনটা সবচেয়ে ভালো হয়। এই ছিল আজকের ভিডিও, খুব শর্টে খুব কম সময়ের মধ্যে আপনাদেরকে আমি বিষয়টাকে বোঝানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকেন, জেনে থাকেন বা উপকারে আসে, অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন। আপনারা অনেকেই ভিডিও দেখছেন, উপকৃত হয়েছেন, কোনো সময় হয়তো ভালো ফলনও পেয়েছেন, ভিডিওগুলো লাইক করতে ভুলে যাচ্ছেন। আমার অনুরোধ, ভিডিও লাইক করে যাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধানের সমস্ত পরিচর্যা, আলুর সমস্ত পরিচর্যা আমার চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওটা এখানেই শেষ করলাম।